আচ্ছা, আজকে আমরা যেটা দেখব আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এই বিষয়গুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব। তো দেখেন, এই টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্ক রিফ্রেশার। নেটওয়ার্ক রিফ্রেশার মানে নেটওয়ার্ক রিফ্রেশিং ব্যাপার এরকম কোনো কিছু না। নেটওয়ার্ক রিফ্রেশার মানে এখানে আমরা নেটওয়ার্কিং এর কিছু ফান্ডামেন্টাল জিনিস, আগামীকালকে আপনাদের নেটওয়ার্কিং এর ইনডেপথ ক্লাস হবে। যিনি ক্লাস নেবেন উনি হচ্ছে সিসিএন এর ট্রেনিং করাতো নামি দামি একটা প্রতিষ্ঠানে একটা সময়। তো উনি এগ্রি করছে আপনাদের ক্লাস নেওয়ার জন্য। আমরা হচ্ছে আগামীকালকে নেটওয়ার্কের ইনডেপথ আলোচনা করব। আজকে জাস্ট বেসিক কিছু আইডিয়া নেব, যেমন আইপি অ্যাড্রেস আসলে কি, ম্যাক অ্যাড্রেস, টিসিপি, ইউডিপি এবং থ্রি ওয়ে হ্যান্ডশেক, কমন পোর্টস এন্ড প্রোটোকল, ওএসআই মডেল, সাবনেটিং। আচ্ছা, মানুষ এত কম কেন আজকে? আচ্ছা, পরবর্তীতে জয়েন দিবে সম্ভবত। আমি তো দেখেন, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আমরা হচ্ছে যদি আহ, আমরা খুব সিম্পলি ধরেন আইপি অ্যাড্রেসটা দেখি। আচ্ছা, আমি যেহেতু উইন্ডোজে আছে, আমি সিএমডি টার্মিনাল ওপেন করি। টার্মিনাল থেকে আমরা যদি এরকম কমান্ড দেই আইপি কনফিগ, তাহলে এখান থেকে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দেখতে পারি। যেমন আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। তো এই আইপি অ্যাড্রেসের সাথে সাথে এখানে দেখেন IPv6 নামে একটা অ্যাড্রেস আছে। দুই ধরনের অ্যাড্রেস হয় আইপির। একটা হচ্ছে লোকাল বা প্রাইভেট আইপি, আর একটা হয় হচ্ছে পাবলিক, সরি, IPv4 এর একটা আইপি হয়, আর একটা হয় হচ্ছে IPv6 এর আইপি। তো অনেকের ক্ষেত্রে IPv6 নাও থাকতে পারে, তবে আমি এই বিষয়টা IPv4 এবং 6 কেন আসে এই বিষয়টা নিয়ে আসব। তার আগে আমি দেখাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং হচ্ছে আইপি অ্যাড্রেসটা আসলে কিভাবে থাকে। আমরা যদি এখান থেকে এখান থেকে আম, এই কমান্ডটা দেই, আপনাদের বুঝতে হবে না যে লিনাক্সে কি হচ্ছে না হচ্ছে, জাস্ট দেখাচ্ছি দেখানোর জন্য। লিনাক্স নিয়ে বিস্তারিত ক্লাস হবে, সমস্যা নেই। তো এখানে দেখেন আইনেট নামে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে IPv4। আইনেট মানে IPv4। তো আমার IPv4 হচ্ছে আইপি ভার্সন 4 হচ্ছে আমার এই অ্যাড্রেসটা নিচে। আর আইনেট 6 মানে হচ্ছে IPv6 অ্যাড্রেস। আইপি ভার্সন 6 এর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে এরকম। আর এখানে লিংক আর ইথার নামে একটা অপশন আছে, এইটাকে বলা হয় হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো এই জায়গায় ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস একই সাথে আছে, কিন্তু দুইটার কাজ কিন্তু ডিফারেন্ট। দুইটাই অ্যাড্রেস, দুইটাই হচ্ছে এক মিনিট, দুটোই হচ্ছে আমার পিসের জন্য অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আমাকে কি ডিফাইন করে? এই অ্যাড্রেসটা ডিফাইন করে, ধরেন আমি এখানে সব সময় একটা এক্সাম্পল ইউজ করি, সেটা হচ্ছে আহ, ধরেন আমার বাসা পাবনাতে, আমি এখন ঢাকায় কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করব, কোনো একটা কিছু আমি পাঠাবো। তো পাঠাইতে গেলে আমাকে হচ্ছে ঢাকার কোন জায়গায় আমি পাঠাবো আমার এলাকা থেকে, ধরেন আমার এলাকায় মিষ্টি খুব বিখ্যাত, তো আমি ঢাকায় হচ্ছে মিষ্টি পাঠাবো। তাহলে ঢাকায় পাঠাইতে গেলে ধরেন ঢাকায় আমার এলাকা থেকেই আমার কাছে হচ্ছে মিষ্টি পাঠাচ্ছে, আমি ঢাকাতে অবস্থান করতেছি, আমার এখন বর্তমান অবস্থান হচ্ছে গুলশান 1 নম্বরে। তো এখন বাসা থেকে যখন এটা পাঠাবে তখন তারা দুইটা ওয়েতে পাঠাতে পারবে। দুইটা বা তিনটা ওয়েতে পাঠাতে পারবে। একটা হচ্ছে রেলওয়ে যোগে আমার কাছে পাঠাতে পারবে, আর একটা হচ্ছে বাসের মাধ্যমে পাঠাতে পারবে বাই রোড, আর একটা পাঠাতে পারবে হচ্ছে কুরিয়ার করে। তো এই যে পাঠানোর পরে আমার আমার বাসার লোকজন কি জানে ঢাকায় আসবে।
তো ঢাকায় আসার পরে সে কিন্তু আমাকে বিভিন্নভাবে ঢাকায় আসার পরে সার্চ করবে যে মুসাব্বির শিমুলকে, ঢাকায় অনেক মুসাব্বির শিমুল থাকতে পারে, ঢাকায় অনেক মুসাব্বির শিমুল আছে, তো আমাকে খুব স্বাভাবিকভাবে খুঁজে পাবে না। তো এই যে আমাকে ঢাকায় আমার কাছে জিনিসটা পাঠালো, উম, সে ঢাকার নাম দিয়ে পাঠালো, এটা হচ্ছে আমার ভার্চুয়াল অ্যাড্রেস। কিন্তু আমি ঢাকার আসলে কোথায় অবস্থান করতেছি, সেই অবস্থানটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক তেমনি যদি ফিজিক্যাল অ্যাড্রেস না জানা হয় তাহলে কিন্তু প্রোডাক্টটা আমার কাছ পর্যন্ত পৌঁছাবে না, ভার্চুয়াল অ্যাড্রেসে এসে আটকে থাকবে, কিন্তু আমার কাছে আমার হাতে পর্যন্ত পৌঁছাবে না। সেই কারণেই এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস, আর সরি, আইপি যেটা সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস, এবং যেটা ম্যাক সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, একটা পিসির জন্য ফিজিক্যাল অ্যাড্রেস। এখন আরেকটা এক্সাম্পল আমি যদি দেই তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা এটা আবার আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি। ধরেন আপনার ব্রাউজার থেকে একটা ডাটা সেন্ড করা হয়েছে, দেখেন আপনারা যদি আপনার পিসিতে আইপি কনফিগ দেন তাহলে আমার যেই আইপি আছে সেই আইপির সাথে আপনাদের অনেকের আইপি মিলে যাবে। আমি ব্রাউজার থেকে একটা জিনিস সার্চ করলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, সে গুগলের সার্ভার থেকে রয়্যাল বেঙ্গল টাইগারটা নিয়ে আসলো। এখন দেখেন আমার আইপি অ্যাড্রেসও এটা, আবার আপনার আইপি অ্যাড্রেসও এটা, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারটা আপনার পিসিতে না গিয়ে কেন আমার পিসিতে শো করতেছে, আমার ডিসপ্লেতে কেন শো করতেছে? এর একমাত্র কারণ হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তার মানে যখন রয়্যাল বেঙ্গল টাইগার সে কোয়েরি করছে গুগলের কাছে, গুগল ঠিক যখন ডেলিভারি করছে আমার কাছে, ঠিক তখন সে আমার আইপি অ্যাড্রেস বাইন্ড করে দিছে এবং আমার ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিছে, তারপরে আমার কাছে আসছে। এখন এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কেন বলতেছি যে ফিজিক্যাল অ্যাড্রেস? দেখেন এই প্রথম তিনটা পেয়ার, এই তিনটা পেয়ারকে বলা হয়, এই প্রথম তিনটা পেয়ারকে বলা হয় হচ্ছে আইডেন্টিফায়ার। তার মানে এইটা দিয়ে আপনার ডিভাইসকে আইডেন্টিফাই করতে পারে। আর এরপরে যে তিনটা পেয়ার, এই তিনটা পেয়ার হচ্ছে ডিভাইসের ইউনিক নাম্বার। এটা আমার ডিভাইস ছাড়া আর কোনো ডিভাইসে নাই। যার কারণে আমি যদি এই তিনটা পেয়ার এখন যদি আমি সার্চ করি, আমি যদি লিখি ম্যাক আইডেন্টিফায়ার, তো এখানে ধরেন আমি হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা তিনটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে সার্চ করি, দেখেন এখানে হচ্ছে আমার ভিএমওয়্যার ইঙ্ক। তার মানে আমার যেহেতু ভিএমওয়্যার এর ম্যাক অ্যাড্রেস নিছে, ভিএমওয়্যার যেহেতু আমার ওএস এর উপরে আছে, যার কারণে এখানে দেখাচ্ছে হচ্ছে ভিএমওয়্যার ইঙ্ক। আমরা যদি এখানে গিয়ে আরেকবার সার্চ করি, এখানে আরেকটু ভালো করে শো করবে। দেখেন এখানে দেখাচ্ছে যে আমার এই তিনটা পেয়ারের জন্য ভিএমওয়্যার যে কোম্পানি সেটা হচ্ছে এর প্রতিষ্ঠাতা। তাহলে পরের অ্যাড্রেসটা দেখেন, এটা হচ্ছে পালো আলতো কোম্পানি অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু আসছে। তো কোন কোম্পানি প্রোভাইড করতেছে সেই কোম্পানির আইডেন্টিফায়ার হচ্ছে এটা। ধরেন আপনি আইওএস ইউজ করেন, আপনি ম্যাকবুক ইউজ করেন, আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন, আপনি যে কোম্পানির ফোন ইউজ করেন, আপনি ওয়ান প্লাস ইউজ করতে পারেন, আপনি স্যামসাং ইউজ করতে পারেন, শাওমি ইউজ করতে পারেন, যে কোম্পানির ফোন ইউজ করেন না কেন প্রত্যেকটা ডিভাইসেরই ম্যাক অ্যাড্রেস আছে। তো এই প্রথম তিনটা অ্যাড্রেস হচ্ছে কোন কোম্পানি আপনার জন্য সেটা রেডি করছে সেটা, এটাকে বলা হয় আইডেন্টিফায়ার। সেকেন্ড যেটা, এই জিনিসটা, এটা হচ্ছে ডিভাইসের ইউনিক নাম্বার। যদি এই জিনিসটা থাকে তাহলে ধরেন
আমি যদি এটা দিয়ে সার্চ করি আরেকটু কিছুটা, যদিও এখানে ডিটেলস বেশি আসবে না কারণ এটা হচ্ছে ভিএমওয়্যারে চলতেছে, ডিটেলস ওইগুলাই আসবে। কিন্তু যদি এটা অ্যাকচুয়াল মাদারবোর্ড হয় তাহলে দেখবেন যে এটা অনেক ইনফরমেশন আসছে। তো এই জায়গায় আমরা হচ্ছে একটা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। তো এই এই যে আইডেন্টিফায়ার যেটা আছে, ধরেন আপনি ওয়ান প্লাস এর ফোন ইউজ করেন বা শাওমির ফোন ইউজ করেন, আমাদের ম্যাক্সিমাম এর কাছে শাওমির ফোন থাকে আসলে। তো আমরা ধরেন এমআই এর ফোন ইউজ করতেছি, এমআই এর যতগুলা ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসেই তারা এই তিনটা অ্যাড্রেস সেম, তাদের এই তিনটা অ্যাড্রেস সেম, কিন্তু স্পেসিফিক ভাবে আপনার ডিভাইসের জন্য এই তিনটা আলাদা। আমরা অনেক সময় হচ্ছে ফোন অরিজিনাল কিনা এই ধরনের কনফিউশনে ভুগি, আমরা জাস্ট ম্যাক অ্যাড্রেস সার্চ করলে আমরা হচ্ছে এটা পেয়ে যেতে পারি যে এটা আসলে অরিজিনাল কিনা, আমার ডিভাইসের জন্য অ্যাসাইন কিনা, কিংবা ম্যাক কখনো স্পুফ হয়েছে কিনা। এই ব্যাপারগুলো তখন আমরা, চুরি হওয়া ফোন কিনা, এই ব্যাপারগুলো তখন আমরা এখান থেকে বুঝতে পারি। তো এইটার গুরুত্বটা কেন এতটা দিচ্ছি, তার একমাত্র কারণ হচ্ছে যখন আপনার কাছে এই লোকাল মেশিনে আপনার যখন কোনো সার্চ করতেছেন, আমি যখন এখান থেকে সার্চ করতেছি, আমি চাইলেই আমার এই আইপিটাকে, এখানকার যে আইপি আছে সেই আইপিটাকে আমি চেঞ্জ করে ওইটার মতো বানায় নিতে পারি, এইটার মতো বানায় নিতে পারি। কিন্তু চাইলেই এখানকার যে ম্যাক অ্যাড্রেস আছে সেই ম্যাক অ্যাড্রেসটাকে এই ম্যাক অ্যাড্রেসের মতো, এর ম্যাক অ্যাড্রেসের মতো বানাইতে পারবো না। তো তখন কি করবে ডিভাইস, কি করবে, ধরেন আমি এখান থেকে যখন একটা কোয়েরি করতেছি, কোনো একটা কিছু কোয়েরি করতেছি, ম্যাক আইডেন্টিফায়ার লিখছি, তখন এ কি করে, আমার এটা হচ্ছে আমার আইএসপির কাছে পাঠায়, আমার আইএসপি থেকে প্রথমে আইএসপির কাছে পাঠায় না, আমার রাউটারের কাছে পাঠায়। রাউটারে গিয়ে দেখে যে এখানে কোনো ধরনের ক্যাশ আছে কিনা, এই ম্যাক আইডেন্টিফায়ার আমি সার্চ করছি। আপনারা দেখবেন যে অনেক সময় আপনাদের ফেসবুক ইউটিউব ভালো চললেও ব্রাউজিং এ আপনাদের সমস্যা হয় বা ডাউনলোড স্পিডে আপনাদের সমস্যা হয়। এইটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে ক্যাশ। ধরেন আপনি কোনো কিছু সার্চ করছেন, আপনি কোনো কিছু সার্চ করেছেন, আপনার রাউটার সেই ক্যাশটা ধরে রাখে। এখন আমি এখানে কখনোই এমন একটা জিনিস, ধরেন এক্স ওয়াই জেড, এটা কখনো সার্চই করিনি, এটা নতুন আমি সার্চ করলাম, নতুন সার্চ করলাম, এটা আমাকে যতটা আস্তে বা ধীরে রেজাল্ট দিবে তার সাথে দ্রুত রেজাল্ট দিবে যেটা আমার অলরেডি সার্চ করা আছে, যেটা আমার ম্যাক আইডেন্টিফায়ারের ক্ষেত্রে দেখছেন, ম্যাক আইডেন্টিফায়ার লোড হইতে আমার একটু কিছুটা সময় বেশি লাগছে বা ভেরিফিকেশনের মধ্যে পড়তে হয়েছে যেহেতু ক্লাউড ফ্লেয়ারের মধ্যে আছে। ঠিক সেরকম আপনি যখন মানে কোনো কিছু সার্চ করতেছেন সেটা আপনার রাউটার সাথে সাথে ক্যাশটা ধরে রাখতেছে। তো ক্যাশটা ধরে রাখলে আপনার যেটা সুবিধা হচ্ছে, আপনি যখন সার্চ করতেছেন সেই ক্যাশের থ্রুতে আপনি ফার্স্ট রেসপন্স পাচ্ছেন। কিভাবে ফার্স্ট রেসপন্স পাচ্ছেন? যেহেতু আপনার ম্যাক এর আগে এটা সার্চ করছে, তো সেহেতু ওই ক্যাশটা যেহেতু ওখানে আছে, তাহলে ওই ডেটাটা 14 জায়গা না ঘুরে সেটা সরাসরি হচ্ছে গুগলের কাছে যাচ্ছে। যেমন আমি যদি এখন এখানে আমি হচ্ছে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে নেট স্টেট ড্যাশ এনো 8.8.8। আচ্ছা, এটা না, ট্রেসার্ট, ধরেন ট্রেস রাউট দিয়ে আমি google.com দিলাম, ট্রেস রাউট দিয়ে google.com দিয়ে গুগলের কাছে চাইতে গেলে আমাকে দেখেন 30টা হোপ পার হইতে হচ্ছে, মানে 30টা বাধা আমার সামনে আসতেছে, সেই 30টা বাধা পাড়ি দিয়ে তারপরে গুগল থেকে আমাকে সেই ইনফরমেশন নিয়ে এসে দিতে পারে। এই যে 30টা কারণ হচ্ছে আমি কখনো ট্রেস রাউট এখানে করি নাই বা আমার এখানে সার্চ করা নাই google.com বা এই বিভিন্ন ধরনের। আপনি যদি এটা ক্যাশ মেমোরিতে না থাকে তাহলে এই 30টা হোপের জায়গায় আপনার হচ্ছে আরো অনেক বেশি হোপ লাগতে পারে, অনেক জায়গায় গিয়ে গিয়ে সে করে। আচ্ছা, এখন বলি যে হচ্ছে কিভাবে এটা সার্চ করে। আপনি যখন এখান থেকে কোনো কিছু সার্চ করতেছেন সেটা আপনার রাউটারে যায়, রাউটারে গিয়ে বলে যে তোমার কি প্রিভিয়াস এই ডাটাটা ছিল, রাউটার বলে হ্যাঁ আমার কাছে আছে, তাহলে তোমাকে কোথায় যাইতে হবে রাউটার সেটা জানে, রাউটার সরাসরি আপনাকে গুগলের সার্ভারে পাঠিয়ে দিবে।
এখন রাউটার এটা যদি না জানে, রাউটার না জানলে তখন বলবে দাঁড়াও তোমার জন্য আমি ব্যবস্থা করতেছি, তখন আইএসপির কাছে পাঠাবে। আইএসপির যে সার্ভার আছে আইএসপি সার্ভারের কাছে পাঠাবে। আইএসপি সার্ভারে যদি আইএসপি সার্ভারে কারা আপনার ওই আইএসপির আন্ডারে যত ওই এলাকায় যতজন মানুষ আছে সবাই কিন্তু কিছু না কিছু সার্চ করতেছে, ওইটা কিন্তু তার ক্যাশ মেমোরিতে জমা থাকতেছে। ওই সার্চটা যদি ওখানে থাকে তাহলে ওখান থেকে সরাসরি গুগলের কাছে ফরওয়ার্ড হবে। যদি না থাকে তাহলে সে চলে যাবে বিটিসিএল এর কাছে যে আম, তোমার কাছে এখানে কোনো ক্যাশ আছে নাকি। এখন বিটিসিএল এর কাছে কি সারা বাংলাদেশ থেকে কিছু না কিছু হিট করতেছে। তো যদি ওর কাছে ক্যাশ থাকে তাহলে ওখান থেকে সরাসরি গুগলের কাছে যাবে। আর যদি ক্যাশ না থাকে তাহলে এখান থেকে চলে যাবে যেখান থেকে আমাদের লাইনগুলো আসলে ডেলিভারি হয়, এই আপনার সমুদ্রের নিচ দিয়ে আসছে সাবমেরিন কেবল। সাবমেরিন কেবলের ওখানকার যে ডেটা সেন্টার আছে সেখানে চলে যাবে। ওখানে কিন্তু আরো বেশি মানুষ হিট করতেছে। ওখানেও যদি না পায় তারপরে ও খুঁজতে 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 চলে যাবে হচ্ছে গুগলের সার্ভারের কাছে। যেহেতু আমরা এখানে যখন google.com লিখতেছি সাথে কিন্তু আমরা এই যে আইপি অ্যাড্রেস দেখেন এখানে কিন্তু গুগলের আইপি অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি যে তোমার এই হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস, এখানে তুমি যাবা। এখন আমাদের পিসি গুলো কিন্তু আহ, এই google.com বোঝে না। আমাদের পিসি গুলো বুঝে হচ্ছে 0 আর 1, ইভেন সে আইপি অ্যাড্রেসও বুঝে না, সে শুধু বুঝে 0 আর 1। তাহলে এইগুলো কিভাবে হচ্ছে এই জিনিসটা আমরা হচ্ছে কিছুক্ষণ পরে আসতেছি। আমরা আরেকটু যদি দেখি, আমরা আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের মধ্যে আহ, বুঝলাম। এখন আসি হচ্ছে টিসিপি এবং ইউডিপি এন্ড টিওএ হ্যান্ডশেক, এই জিনিসটা এই টপিকের মধ্যে। আচ্ছা, আইপি অ্যাড্রেসের জন্য যে নোটটা ছিল এটা আলোচনা করব। ম্যাক অ্যাড্রেস আমরা হচ্ছে টিসিপি ইউডিপি। দেখেন আমরা গুগল মিটের মাধ্যমে কথা বলতেছি এই মুহূর্তে, আবার আমরা হচ্ছে গুগলেও সার্চ করতেছি। তাহলে এখানে দুই ধরনের প্রোটোকল কাজ করে, একটা প্রোটোকল হচ্ছে টিসিপি, একটা প্রোটোকল হচ্ছে ইউডিপি। আমি তো আগে প্রথমে হচ্ছে টিসিপি ইউডিপি প্রোটোকলটা নিয়ে কথা বলে নেই। ধরেন আমার বাসা থেকে যখন আমার জন্য মিষ্টি পাঠাচ্ছে তখন সে কি করলো, যে অ্যাড্রেস দিয়ে দিল আমার। এখন ডেলিভারি ম্যান অ্যাড্রেসটা দিল কোথায়, ঢাকা। এখন ডেলিভারি ম্যান আমার, দেখেন এখানে আমার বাসা থেকে আমি বলছি তিনটা উপায়ে মিষ্টিটা পাঠানো যাবে, একটা হচ্ছে রেলওয়েতে, একটা হচ্ছে বাই রোডে, আর একটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে। এখন ধরেন মিষ্টি, মিষ্টি না আমি ধরেন কোনো সবজির কথা বলতেছি, এই জিনিসটা তো পচনশীল। তো আমার বাসার মানুষ কি মনে করলো যে এটা তো পচনশীল জিনিস, কুরিয়ারে যাইতে তো 2 দিন সময় লাগবে, কুরিয়ারে যাইতে 2 দিন সময় লাগবে, তাহলে আমি বাসে পাঠাই দেই অথবা রেলওয়েতে পাঠাই দেই। এখন আমার আমার হিসাব মতে যেটা বাসে আসলে আমি এটা দ্রুত পাবো, বা আমার যেহেতু বাস কাছাকাছি থামায় আহ সেহেতু বাসে আসলে আমার ভালো হবে, না হলে রেলওয়েতে আসলে আমাকে আবার কমলাপুর যাইতে হবে, না হয় উত্তরা এয়ারপোর্টে যাইতে হবে। আমি সবকিছু বিবেচনা করে আমি বললাম যে ঠিক আছে তুমি বাসে পাঠাও, বাসে একটু সময়টা বেশি লাগলেও জিনিসটা আমার হাতে দ্রুত পৌঁছাবে কারণ আমার কষ্ট করতে হচ্ছে না। তো আমার বাসার লোকজন সেটা কি করলো, দ্রুততার জন্য বাসে পাঠাই দিল। এখন বাসে আসার সময় হেল্পারের মনে হলো, ধরেন কলা পাঠাইছে, হেল্পারের মনে হলো যে ওস্তাদ আর আমি মিলা 2টা কলা খায় ফেলি। তারা 2টা কলা খায় ফেললো। এখন আমার কাছে কয়টা কলা পাঠাইছে, ধরেন অনেকগুলো কলার মধ্যে থেকে 2টা খায় ফেললে আসলে আমি বোঝাটা আমার জন্য মুশকিল। কিংবা আমার বাসা থেকে আমি কিন্তু ওই হিসাব নিতে যাবো না কয়টা কলা পাঠাইছো, কয়টা কলা থাকবে এখানে, ওই হিসাব নেওয়ার সুযোগ আমার কাছে নাই। কিংবা বাস অ্যাক্সিডেন্ট করতে পারে, কিংবা বাস হচ্ছে বাস ওই আমার যে ব্যাগটা সেই ব্যাগটা চুরি হয়ে যাইতে পারে। চুরি হয়ে যেতে পারে বলতে হেল্পারই নিজে থেকে ওইটা রেখে দিয়ে বললো যে ভাই ওই দুর্ঘটনা ঘটে গেছে, আমি খুঁজে পাচ্ছি না জিনিসটা। আমার কিন্তু কিছু করার নাই, আমি হয়তো বা 2টা কথা একটু তার সাথে রাগারাগি করতে পারবো, এছাড়া কিন্তু তার থেকে আমি বেশি কিছু করতে পারবো না। হয়তোবা কিছু টাকা নিতে পারবো, ধরেন খুব ঝামেলা করে আমি টাকাও নিলাম তার থেকে, কিন্তু তাতে আমার লাভ কি হবে? যেই জিনিসটা চলে যাওয়া সে তো চলেই গেছে। ইভেন আমাকে আবার এলাকা থেকে নতুন করে নিয়ে আসতে হবে। আর ঢাকা থাকতে তো আমি কিনতে পারতাম, যেহেতু এখানে মেডিসিন মিক্স করা থাকে তাই আমি ঢাকা থেকে নিচ্ছি না, এলাকা থেকে নিচ্ছি। তো আলটিমেটলি কিন্তু আমার ক্ষতিটা বেশি হচ্ছে। তাহলে এই মাধ্যমটা সুপার ফাস্ট, কিন্তু সিকিউরিটিটা খুবই লো, সিকিউরিটিটা খুবই লো। সুপার ফাস্ট কিন্তু সিকিউরিটি লো। এখানে আসে হচ্ছে ইউডিপির এক্সাম্পল। আমরা
সবসময় সার্ভারে দুইটা ভাবে ডাটা পাঠিয়ে দেওয়ার, দুইটা না আসলে আমরা মেইনলি দুইটা প্রোটোকল নিয়ে কাজ করি। মেইনলি দুইটা, আহ, এক মিনিট, একটু নোটিফিকেশনটা বন্ধ করে দিই। আচ্ছা, মেইনলি আমরা হচ্ছে দুইটা প্রোটোকল নিয়ে কাজ করি। সেটা হচ্ছে টিউসিপি আর ইউডিপি। ইউডিপিটা হচ্ছে এরকমই সুপার ফাস্ট, কিন্তু সিকিউরিটিটা কম। সিকিউরিটিটা কম কেমন? ধরেন আমি যদি এখন আমার কলটা কেটে দেই, তাহলে আমি যে প্রিভিয়াসলি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো আপনি চাইলেও ব্যাক পাবেন না, আপনি চাইলেও শুনতে পারবেন না। কিন্তু কিন্তু আপনি যদি আহ, এখানে ধরেন এই পেজটা এই পেজটা আপনি ভুলে ব্যাকে চলে যান, আপনি যদি ভুলে ব্যাকে চলে যান, তাহলে চাইলেই আবার এখানে চলে আসতে পারতেছেন। এটাই হচ্ছে ইউডিপি, সরি টিসিপি। আর ইউডিপি কি, আমি ডেটাটা কখনো ব্যাক পাই না। তাহলে এখানে যদি আমার বাসা থেকে কুরিয়ারে আমার কাছে ওই কলাটা পাঠাইতো, তাহলে কিন্তু আমি যেটা করতাম যে কুরিয়ার তার লাইবিলিটি নিয়ে যদি আমার ওইটা যাইতো, তার কাছ থেকে যদি আমি টাকা না নিতাম, তাহলে সে আমার এলাকা থেকে ওই কলাই আবার সে আমার কাছে ব্যাক দিত। ওই সেম কলা না দিতে পারলেও যদি অ্যাক্সিডেন্ট কোনো কিছু হইতো, চুরি হয়ে যাইতো, তাহলে কিন্তু সে ব্যাক দিত। তার মানে আমার এখানে সিকিউরিটিটা হাই, আমার ব্যাক পাওয়ার চান্স আছে। কিন্তু ইউডিপিতে আমার ব্যাক পাওয়ার কোনো চান্স নাই। তো আমি হচ্ছে দুইটা এক্সাম্পল দিলাম, এখন আমরা একটু রিয়েলিটিতে ব্যাক করি। টিসিপিতে কি করে, তিন ধরনের রিকোয়েস্ট পাঠায়। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, ক্লায়েন্ট সার্ভার মানে আমি। আর এটা হচ্ছে আমার মেইন সার্ভার মানে হচ্ছে গুগল। তাহলে ক্লায়েন্ট সার্ভার থেকে বলতেছে, হে গুগল, তুমি কি আমার সাথে যোগাযোগ করবা? তখন সার্ভার সাইড থেকে বলতেছে, গুগল বলতেছে, হ্যাঁ আমি তো, আমার এই পোর্টটা তো খোলাই আছে, তুমি চাইলে আমাকে যে কোনো কিছু বলতে পারো। তখন ক্লায়েন্ট সাইড থেকে আমি বলতেছি, ওকে চলো আমরা ডাটা ট্রান্সফার করা শুরু করি। তো ডাটা ট্রান্সফার শুরু হয়ে গেল দুইজনের মধ্যে। এই জন্য দেখবেন যে এখানে আমি বাফারলেস ভাবে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারতেছি, কিন্তু এখানে চাইলেই লোড দিলে আমাকে কয়েক মিলি সেকেন্ড হলেও, ন্যানো সেকেন্ড হলেও আমাকে বসে থাকতে হচ্ছে, যেটা কিন্তু আমার এই মিটে হচ্ছে না। কয়েক সেকেন্ড আপনাকে বসে থাকতে হচ্ছে না। আবার যদি বসে থাকতেও হয়, আপনি কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। এটা যদি বসে থাকতে হয়, তাহলে আমি যদি টিসিপি পোর্টে কোনো কিছু হয়, তাহলে আমি বারবার লোড দেব, আসতেছে না কেন এটা বোঝার চেষ্টা করব। যেমন ধরেন আমার যদি এখানে 404 পেজ দেখায়, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে google.com/login, দেখেন 404 পেজ আমাকে দিল। তার মানে আমি বুঝতেছি যে এই ইউআরএলটা ভ্যালিডিটি নাই। কিন্তু আমি যদি এখানে স্লো করা কথা বলি আপনাদের সবাইকে মিউট করে দিয়ে, আপনাদের কিন্তু কিচ্ছু করার নাই। আপনারা বুঝতে পারবেন না যে আসলে সার্ভার সাইড থেকে রেসপন্সটা কি আসা উচিত এবং কি হচ্ছে, বোঝার কোনো উপায় থাকবে না। তো এইখানেই হচ্ছে আপনার টিসিপি আর ইউডিপি পোর্টের ডিফারেন্স, যে হচ্ছে একটা সুপার ফাস্ট, যেমন এফটিপি সার্ভার হতে পারে। আপনারা মুভি টুবি বিভিন্ন সময় ডাউনলোড করেন এফটিপি সার্ভার থেকে, দেখবেন সুপার ফাস্ট ভাবে ডাউনলোড হচ্ছে, সুপার ফাস্ট কিন্তু সিকিউরিটি লেস। টিসিপি স্লো কিন্তু সিকিউরিটি ভালো। আচ্ছা, এখানে আমরা তিনটা ওয়ের কথা বললাম যে তিনটা ভাবে আমরা ডাটা ট্রান্সফার করি। এটাকে আমি আরেকটু যদি স্পেসিফাই করি, ধরেন অনলাইনে আমি একটা মেয়েকে দেখছি, এখন মেয়েটাকে আমি টেক্সট করতেছি, আমার স্বভাব টভাব একটু খারাপ, আমি মেয়েটাকে একটু টেক্সট করতেছি যে হাই। এখন দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে সে আমাকে হ্যালো পাঠাতে পারে, তিনটা ঘটনা ঘটবে। সে আমাকে হ্যালো পাঠাতে পারে, অথবা সে হাই দেখে মেসেজটা সিন করে রেখে দিতে পারে, অথবা হাই দেওয়ার সাথে সাথে সে আমাকে ব্লক করে দিতে পারে। তো প্রথম ঘটনার দিকে যদি বলি, সে হাই দিছি কিন্তু সে কোনো রেসপন্স ব্যাক করতেছে না, সে সিন করে রাইখে দিছে।
আমি কি তাকে কিছু করতে পারবো? আমি তাকে আরো মেসেজ দিচ্ছি। এই তুমি কথা বলো না কেন? কি হইছে তোমার? কথা বললে কি হয়? এই টাইপের মেসেজ আমি দিচ্ছি। সে শুধু সিন করতেছে, রাইখা দিচ্ছে। এটা ইউটিউবে প্রোটোকলের মাধ্যমে ঘটতেছে। এখানে আমার কোনো হাত নাই। আমি কিছু করতে পারবো না। সে আমাকে রেসপন্স করলেও আমি কিছু করতে পারবো না। সে আমাকে রেসপন্স না করলেও কিছু করতে পারবো না। যেমন আমি যদি এখন কলটা কেটে দেই, যেহেতু এটি ইউটিউবে প্রোটোকলে যাচ্ছে, আপনারা চাইলেই কোনো কিছু করতে পারবেন না। কিছুই করতে পারবেন না। এটাকে আবার ব্যাক আনা, রিকভার করা কোনো কিছুই করতে পারবেন না। আরেকটা ঘটনা হইতে পারে যে আ সে আমাকে রেসপন্স করতেছে। সে আমাকে রেসপন্স করতেছে, তখন কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশনটা আরেকটু ভালোভাবে যাচ্ছে। যে হ্যাঁ, তুমি কি করো? কোথায় থাকো? আ কি ব্যাপার? কোন রিলেশন আছে কিনা? তাহলে কিন্তু এখন আমার সাথে কমিউনিকেশন স্টপ হলো। এটা হচ্ছে টিসিপি। মানে আমার কমিউনিকেশন এস্টাবলিশ হয়ে গেছে। এখন যদি তাকে সে যদি এখন আমাকে ব্লক কইরা দেয়, সে আমাকে যদি ব্লক করে দেয়, তাহলে আমার এখানে কোন কিছু করার থাকবে না। তার মানে সার্ভার থেকে আমাকে ব্লক করে দিচ্ছে। তার মানে তার ওই পোর্টটা ওপেন নাই। তার অন্য কেউ আছে। অন্য কোনো থার্ড পার্টি আছে। ফাঁকা মাঠে আমি গোল দিতে পারতেছি না। এজন্যই সে আমাকে ব্লক করে দিচ্ছে। যেমন আমার এই রিকোয়েস্টটা মাত্র ব্লক হইলো। এই রিকোয়েস্টটা তার মানে আমি যেই জিনিসটা চাচ্ছি গুগলের কাছে সে এই জিনিসটা নাই। এই জায়গায় সে আমাকে যাইতে দিবে না। এই জায়গা পর্যন্ত সে আমাকে যাইতে দিবে না। অথবা এই জায়গার জন্য ধরেন এখানে যদি আমি দেই যে তোমার 445 পোর্টে আমি যোগাযোগ করতে যাচ্ছি। পোর্ট এবং প্রোটোকল নিয়ে কথা বলতেছি। এখানেও কিন্তু সে আমাকে যাইতে দিবে না। অথচ এখানে যদি আমি দেই যে তোমার 80 পোর্টের সাথে আমি কানেক্টেড হতে চাই, 80 তাহলে আ 443 এর সাথে কানেক্টেড হতে চাই, তাহলে কিন্তু সে আমাকে যোগাযোগ স্থাপন করতে দিল। তার মানে ১ম রিকোয়েস্টের ক্ষেত্রে আমি বললাম যে তোমার অমুক ডিরেক্টরিতে আমি যেতে চাই, সে আমাকে ব্লক করে দিল। সে আমাকে যেতে দিল না, বাধা দিল। তার মানে বুঝাইলো যে আমার এখানে ডিরেক্টরি নাই, তুমি অন্য কোনো ডিরেক্টরি সার্চ করতে থাকো। সেকেন্ড কি করলাম? সেকেন্ড হচ্ছে আমি 445 একটা পোর্ট দিলাম যে তোমার এই পোর্টের সাথে আমি যোগাযোগ করতে চাই। সে আমাকে রিফিউজ করলো। বলল যে না, না এই পোর্ট আমার খোলা নাই, তুমি এখানে যোগাযোগ করতে পারবা না। থার্ড ঘটনা কি ঘটলো? আমি তাকে 443 দিলাম। বলল হ্যাঁ, হ্যাঁ আমার এখানে তো 443 ওপেন আছে। আমার দরজাটা ওপেন আছে। তুমি এখানে এন্ট্রি নিতে পারো। আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। আমি এখানে থেকে যা সার্চ করব গুগল আমাকে সেটা এনে দিবে। তাহলে আশা করি টিসিপি এবং ইউডিপি বুঝছি। এখন হ্যান্ডশেকের ব্যাপারটায় আসি। হ্যান্ডশেক হচ্ছে টিসিপিতে ৩ টা টাইপের হ্যান্ডশেক হয়। ১ম এ একটা হ্যালো রিকোয়েস্ট যায় যেটাকে আমরা বলতেছি সিনক্রোনাইজ রিকোয়েস্ট। সার্ভারের কাছে পারমিশন চায় যে তোমার অমুক পোর্ট ওপেন আছে কিনা? অমুক পোর্ট ওপেন থাকলে আমি অমুক পোর্টের সাথে যোগাযোগ স্থাপন করব। সেকেন্ড সার্ভার বলবে যে হ্যাঁ, আমার এই পোর্ট ওপেন আছে বা আমার এই পোর্ট ওপেন নাই। যদি ওপেন থাকে তাহলে বলবে হ্যাঁ তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সে কি করবে? আমাকে সিনক্রোনাইজ এবং অ্যাকনলেজমেন্ট ২ টা প্যাকেট আমাকে ব্যাক দিবে। তখন আমি ক্লায়েন্ট সাইড থেকে অ্যাকনলেজমেন্ট দেব। ঠিক আছে আমরা যোগাযোগ স্থাপন করতেছি। তাহলে ৩ টা প্যাকেট ২ টা প্যাকেট ৩ টা প্যাকেট হয়। একটা হচ্ছে সিন, একটা হচ্ছে সিন অ্যাকনলেজমেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে শুধু এক। তো এটা যখন আমরা ওয়াটসঅ্যাপকে দেখব তখন আরেকটু ক্লিয়ার হবে যে আমার ব্রাউজার থেকে যে জিনিসগুলো যাচ্ছে সেগুলো আমার ওয়াটসঅ্যাপটা নামানো নাই ফরচুনেটলি থাকলে দেখাইতাম যে এখানে ৩ ধরনের প্যাকেট হচ্ছে কিভাবে ক্যাপচার হচ্ছে বা কিভাবে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যখন ইউডিপি তখন শুধুমাত্র সিনক্রোনাইজ এবং অ্যাকনলেজমেন্ট এই ২ টা প্যাকেট যায়। সিনক্রোনাইজ এবং অ্যাকনলেজমেন্ট এই ২ টা। তার মানে ক্লায়েন্ট সাইড থেকে আমি বলতেছি যে, "হে সার্ভার গুগল তুমি কি ওপেন আছো?" এখন গুগল আমাকে রেসপন্স করতেও পারে, রেসপন্স নাও করতে পারে। ঠিক ওই মেয়েটার মতো। তো যদি রেসপন্স করে তাহলে যোগাযোগ স্থাপন হবে। মাঝপথে ডাটা দেয়া বন্ধ করে দিলে আমার কিছু করার থাকবে না। আর যদি রেসপন্স না করে তাহলে বুঝে নিবে যে সে আমার সাথে যোগাযোগ এস্টাবলিশ করতে চাচ্ছে না। অথবা তার জন্য আমার অপেক্ষা করতে হবে। সে যদি আমাকে কোনো রেসপন্স ব্যাক না করে, যেমন আমরা এখানে 445 দেওয়ার পরে সে লোডিং নিচ্ছিল। সে লোডিং নিচ্ছে। আমার কাছে ডাটা ব্যাক আসতেছে না। এখন এটার জন্য আমাকে বসে অপেক্ষা করতে হবে সে কখন আমাকে একটা রেসপন্স দিবে, না হলে সমানের টোকা দিয়ে যাইতে হবে। যেভাবে মেয়েটাকে দিচ্ছিলাম।
আচ্ছা, তাহলে এখানে আমরা ৩ টা কিছু এক্সাম্পল দিয়ে দেখলাম যে হচ্ছে টিসিপি, ইউডিপি এটা আসলে কি, কিভাবে কাজ করে, কিভাবে প্যাকেট ট্রান্সফার হয়, কোনটাতে সিকিউরিটি বেশি। আচ্ছা, টিসিপিতে সিকিউরিটি বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে কোনো ডেটা দিচ্ছি, পাঠাচ্ছি, এই ডেটাগুলাকে সে প্যাকেট আকারে ভাগ করতেছে। প্যাকেট করে ভাগ করতেছে। তার মানে ধরেন ১০০ জিবির একটা ডেটা আমি গুগলের কাছ থেকে নিচ্ছি। তখন গুগল ওইটাকে আমার এখানে ট্রান্সফার দেওয়ার সময় ধরেন ১০০ জিবিকে আম ১০ জিবি করে ১,০০০ প্যাকেট বানাইছে। ১,০০০ প্যাকেট বানাইলে যেটা উপকার সেটা হচ্ছে যদি আমার কোনো একটা প্যাকেট আমার এখানে আসতে লস করে, তাহলে শুধুমাত্র ওই প্যাকেটটাই লস হচ্ছে। ১,০০০ প্যাকেটের মধ্যে যদি ৯০০ প্যাকেট আমার এখানে আসে, তারপর আমি কিছু ডিসপ্লেতে দেখতে পারবো। কিন্তু ১০০ প্যাকেটের মধ্যে যদি সবগুলাই ফেইল করে, তাহলে আমরা কোনো কিছু দেখতে পারবো না। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেই। IDM ইউজ করেন নাই এরকম মানুষ খুব কম আছে। উইন্ডোজ পিসি ইউজ করেন কিন্তু IDM ইউজ করেন নাই। তো IDM আর ব্রাউজার আপনারা দেখবেন যখন বড় ফাইল ডাউনলোড করেন, ইন্টারনেট কানেক্টিভিটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু ওই ডাউনলোডটা ফেইল হওয়ার চান্স থাকে 90%। ধরেন ১০০ জিবি, ২০০ জিবি এরকম ফাইল যখন ডাউনলোড করতেছেন, ব্রাউজার ডাউনলোডের ক্ষেত্রে এটা 90% ফেইল হওয়ার চান্স থাকে। যদি ইন্টারনেট কানেক্টিভিটি একদম হাই লেভেলের না হয়। কিন্তু আপনি যদি IDM এ দেন, IDM কি করে? ওই প্যাকেটগুলাকে সে ক্যাপচার করে নিজের মধ্যে রাখে। একটা করে প্যাকেট সে হচ্ছে ক্যাপচার করে। যদি প্যাকেটটা আসতে কোথাও বাধাগ্রস্ত হয় তাহলে ও পজ হয়। পজ হয়ে ও প্যাকেটটা যখন আসে তখন ওই প্যাকেটটাকে মার্জ করে দেয় আমাদের প্রিভিয়াস প্যাকেটগুলোর সাথে। এইভাবে IDM এর ডাউনলোডটা কখনো ফেইল করে না। আসলে IDM এ আমরা ভাবি যে অনেক ফাস্ট ডাউনলোড হয়, সেটা না। IDM জাস্ট প্যাকেটগুলোকে সুন্দর মতো ক্যাপচার করে মার্জ করতে পারে। যার কারণে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইউজ করে থাকি। ব্রাউজার ডাউনলোডের চাইতে আমরা সেটাকে প্রেফার করে থাকি বেশি। তো এইটাই ছিল বিষয়। এখন আসি পোর্টস এবং প্রোটোকল। আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে প্রোটোকল। TCP প্রোটোকল এবং UDP প্রোটোকল। যেটার প্রস অ্যান্ড কনস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন শুধুমাত্র প্রোটোকল থাকলেই হবে না। প্রোটোকলের সাথে প্রোটোকলগুলো প্রোটোকলগুলো প্রপার ভাবে চলার জন্য কিছু দরজা দরকার। এখন ধরেন আমি আবার প্রিভিয়াস এক্সাম্পল কুরিয়ারের এক্সাম্পলে চলে যাই। এখন সে ঢাকায় ধরেন এখন আমি টিসিপি প্রোটোকল ইউজ করতেছি এবং ঢাকায় আমার ডেলিভারিটা পৌঁছাইছে। ঢাকায় ডেলিভারি পৌঁছানোর পরে আমি আ ডেলিভারি ম্যান ধরেন কোথাও কোনো একটা ডেলিভারি ম্যান, এখন তো অনেক কুরিয়ার সার্ভিস, যে কোনো একজন ডেলিভারি ম্যান এখন আইসা নিয়া আমাকে ঢাকায় সার্চ করলো যে মুসাফির শিমুল নামে কেউ আছে কিনা। ঢাকায় এসে দেখলো যে মুসাফির শিমুল, অনেক মুসাফির শিমুল হাজির। তারপরে সে নেক্সট অ্যাড্রেসে গেল যে আচ্ছা মুসাফির শিমুল গুলশান একে আছে, গুলশান একে আছে, তাহলে সে গুলশান একে আসলো। তখন ছিল হাজার হাজার মুসাফির শিমুল। এখন গুলশান একে আসার পরে যে সে যখন আমাকে কল করবে মিনিমাম ১০টা মুসাফির শিমুল আসবে। তো এই ১০টার মধ্যে সে কিভাবে আইডেন্টিফাই করবে? সে তখন দেখবে যে আচ্ছা টিবি গেট, তার মানে আমার লোকাল অ্যাড্রেস আসা শুরু করছে। টিবি গেটে আসবে। টিবি গেটে আসার পরে সে আমার অফিসিয়াল লোকেশনে চলে আসবে। এখন অফিসিয়াল লোকেশনে আসলেই সে যে আমার অফিসে ঢুকতে পারবে তা কিন্তু না। সে কিন্তু আমাকে এসে ডাকতে হবে যে মুসাফির শিমুল নামে কেউ আছে কিনা। আমি গিয়ে তাকে যখন দরজাটা খুলে দেব, তখন সে আমার অফিসে এন্ট্রি নিতে পারবে। তার আগে পর্যন্ত কিন্তু সে আমার অফিস পর্যন্ত পৌঁছালেও সে কিন্তু দরজার বাইরেই দাঁড়ায় থাকতে হবে। তো যেহেতু দরজার বাইরে দাঁড়ায় থাকতে হচ্ছে, তার মানে তাকে যতক্ষণ পর্যন্ত আমি এন্ট্রি না দেব, দরজা বা জানালা, এখন ধরেন যদি দরজাটা আমি খুলে রাখি তাহলে সে অফিসের মধ্যে ঢুকে যেতে পারে। সে কোনো ইনসিডেন্টও ঘটায় ফেলতে পারে। কিন্তু যদি দরজাটা আমি বন্ধ রাখি তাহলে কিন্তু ইনসিডেন্ট ঘটার চান্সটা কিছুটা কমে গেল। ঠিক সেরকম পোর্টস এবং পোর্টগুলা দরজা হিসাবে কাজ করে। ধরেন আপনি কোন একটা সার্ভারে কোয়েরি করছেন। এখন গুগলের কি এসএমপি সার্ভার নাই? অবশ্যই আছে। কিন্তু আপনার জন্য সেটা অফ রাখছে। সে ইন্টারনালি তার যেই মেম্বার গুলো আছে তাদের জন্য সে ওইটা ওপেন রাখছে। তার মানে দরজা যতক্ষণ পর্যন্ত খোলা না থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কোনো ধরনের এন্ট্রি নিতে পারবো না। তো এরকম কিছু দরজা আমাদের সামনে আছে, এগুলা চেষ্টা করবেন মুখস্থ করে ফেলার। সেটা হচ্ছে FTP 21 পোর্টে চলে, 22 পোর্টে চলে SSH, টেলনেট চলে 23 তে। আচ্ছা, FTP কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল।
ফাইল ট্রান্সফার প্রোটোকল আমরা নাম শুনে বুঝতেছি যে এটা ফাইল ট্রান্সফারের জন্য ইউজ করে। আমরা এফটিপি সার্ভার ইউজ করে অভ্যস্ত অলরেডি। সেখানে বিভিন্ন ফাইল আসে, সেই ফাইলগুলো আমরা ডাউনলোড করি এবং ফাস্ট ডাউনলোড হয়। তো এটা নরমালি হচ্ছে টিএফটিপি যেটা সেইটাতে ইউজ করা হয়। টিএফটিপি এটা হচ্ছে ইউডিপি প্রোটোকলে চলে 69 পোর্টে। তার মানে এখন আপনি ওখানে ডাউনলোড করলেন, সার্ভারের কাছে রিকোয়েস্ট গেল যে আমি তোমার 69 পোর্টের সাথে যোগাযোগ করতেছি। সার্ভার যদি ওই 69 পোর্টটা খুলে না রাখে, তাহলে কিন্তু আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন না। তাহলে ফাইল ট্রান্সফার সিকিউর শেল হচ্ছে এসএসএইচ এর 22 পোর্ট। তো 22 পোর্টের সিকিউর শেল মানে হচ্ছে আপনি সিকিউরিটি মেইনটেইন করে, যেমন আরডিপি আপনার একটা পোর্ট, আরডিপির একটা পোর্ট 3385 এ চলে। তো আরডিপির 3385 এ চলে না মেবি, 3385 এ চলে, হ্যাঁ। আরডিপি যেরকম উইন্ডোজের আপনারা কানেক্ট হচ্ছেন, গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছেন, সেরকম শেল কানেকশন নেওয়ার জন্য হচ্ছে এসএসএইচ, যেটা আমরা উবুন্টু সার্ভার বা লিনাক্স সার্ভার বা অ্যাক্টিভ ডিরেক্টরি না, এই ধরনের লিনাক্স বা উবুন্টু সার্ভার বা লিনাক্সের ডিস্ট্রোগুলোতে অ্যাক্সেস করার জন্য আমরা এই সিকিউর শেল প্রোটোকলটা ইউজ করে থাকি। তারপরে টেলনেট হচ্ছে আপনার সেম, এটা মেইল ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। ঠিক যেরকম হচ্ছে আপনার এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে ডিফারেন্স, যেরকম একটা হচ্ছে সিকিউরিটি, এনক্রিপ্টেড ডাটা ট্রান্সফার করে, কোনো হ্যাকার যদি এই ডাটাটা ক্যাপচারও করে, এইচটিটিপিএস এর কোনো ডাটা ক্যাপচারও করে, তাহলে সে ওইটাকে ডিকোড করতে পারবে না। আবার কোনো হ্যাকার যদি হচ্ছে এইচটিটিপির ডেটাগুলো ক্যাপচার করতে পারে, তাহলে সে ওটা ডাইরেক্ট প্লেন টেক্সটে পাবে। আমরা যেরকম বাংলা ভাষায় ইংরেজি ভাষায় লিখতেছি, ওরকম প্লেন টেক্সটে সে ডাটাগুলো ক্যাপচার করতে পারে। ঠিক সেরকম টেলনেট হচ্ছে মেইনলি মেইল সার্ভার বা ব্যানার গ্র্যাবিং এই টাইপের কাজের জন্য ইউজ করা হয়। তো এখানে যেটা হয় যে হ্যাকার এর ডাটাগুলো প্লেন টেক্সটে পড়ে নিতে পারে, যার কারণে টেলনেট অতটা সিকিউর না, 23 পোর্টে চলে। এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, তার মানে এটা মেইল ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। এসএমটিপি সার্ভার যেমন গুগলের আমরা গতদিনে যখন রিকগনাইসেন্স করতেছিলাম, বিভিন্ন জিনিসপত্র কালেক্ট করতেছিলাম, তখন আমরা দেখছি যে তারা এসএমটিপি হিসাবে ইউজ করতেছে, এসএমটিপি প্রোটোকল ইউজ করতেছে আউটলুক, অথবা হতে পারে যে জিমেইল, গুগল বা একামাইয়ের মেইল সার্ভার, যে কোনো একটা মেইল সার্ভার, ট্রাস্টেড মেইল সার্ভার তারা ইউজ করতেছে। তো এই এসএমটিপিটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এখানে মেইল ট্রান্সফার, মেইল আদান প্রদানের জন্য ইউজ করা হয়। ইভেন আপনারা যে গুগলে মেইল ট্রান্সফার করেন, সেটাও এই পোর্টস এর মাধ্যমেই, এই সার্ভিসের মাধ্যমেই রান হয় বা রান করে। ডিএনএস, ডোমেইন নেমিং সার্ভিস। এই যে আমরা সার্ভিস না সিস্টেম খেয়াল নাই, তো এই যে আমরা দেখেন, আমি আগেই বলছি আমাদের পিসি গুলো বোঝে হচ্ছে 0 আর 1। তাহলে আমরা যে google.com লিখতেছি আমাদের ভাষায়, আমরা কিন্তু আইপি অ্যাড্রেসও লিখতেছি না। আইপি অ্যাড্রেস লিখলেও মেশিনের জন্য এটা সার্ভিস সার্ভ করা সহজ। আমরা লিখতেছি google.com। তো এটা প্রথম দিকে আমাদের যখন হচ্ছে ইউএসএ এটা ইনভেন্ট করলো, তখন আসলে হচ্ছে দেখা গেল যে তারা আইপি অ্যাড্রেস, এত এত আইপি অ্যাড্রেস হয়ে গেছে, তারা মেইনলি তাদের ইন্টারনেটের মধ্যে, তাদের মিলিটারি ইন্টারনেটের মধ্যে কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করতেছিল, কিন্তু ওইটা অনেক অনেক আইপি অ্যাড্রেস হয়ে গেল, এবং এই আইপি অ্যাড্রেসটা মনে রাখা সবার জন্য কিন্তু কঠিন, অনেক বড়। কিন্তু এটাই যদি আমরা আমাদের ভাষায় ট্রান্সফার করে নিতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ইজি হয়। যার কারণেই google.com আসছে, notion.so আসছে, meet.google.com, এই টাইপের ডোমেইন গুলো আসছে। এটাকেই বলা হচ্ছে ডিএনএস। এটা 53 পোর্টে চলে। আর একটা এইচটিটিপি, এইচটিটিপিএস, দুইটার কথা আমি অলরেডি বললাম। এইচটিটিপি হচ্ছে সিকিউরিটি খারাপ, এইচটিটিপিএস ইনক্রিপ্টেড সিকিউরিটি ইউজ করে, ইনক্রিপশনটা ভালো। এটা 80 পোর্টে চলে, এটা 443 তে চলে, যেটা আমরা গুগলের ক্ষেত্রে অলরেডি দেখছি যে আমরা যখন এখানে 443 দিচ্ছি, তখন সে গুগলের ডোমেনেই নিয়ে যাচ্ছে আমাকে। তার মানে 443 তে এইচটিটিপিএস এর কমান্ড আমি দিলাম। এখানে যদি আমরা হচ্ছে এইচটিটিপি তে নিয়ে যেতে চাই, তাহলে সে যাচ্ছে না। পপ3 এটা হচ্ছে আপনার মেইল ট্রান্সফারের জন্য, এটা আরেকটু আপডেটেড ভার্সন। পপ3 এর আরেকটা আপডেটেড ভার্সন আসছে হচ্ছে পপ3s। এটা 110-এ চলে, আর একটা হচ্ছে চলে 143, না 143-এ আইম্যাপের একটা আছে আইম্যাপ এস। এই দুইটার পোর্টস এর নাম্বারগুলো আমার মনে নাই।
তো পপ3 আর পপ3 আইম্যাপ এই দুটা এসএমবি সিম্পল, সরি, কি যেন মেসেজ ব্লক, সিম্পল মেসেজ ব্লক সম্ভবত এই টাইপের। গুগলে সার্চ করে একটু দেখে নেবেন। এটার নাম্বার হচ্ছে 139 এবং 445 পোর্টে এরা দুজন রান করে। 139 হচ্ছে ইউডিপি পোর্টে রান করে ম্যাক্সিমাম টাইম, 445 এটা হচ্ছে টিসিপি পোর্টে রান করে সিম্পল মেসেজ ব্লক। এটাও ফাইল শেয়ারিং এর জন্য ইউজ করা হয়। যেমন ধরেন আমার এই পিসি, আমার এখানে পাশেই হচ্ছে ল্যাপটপ চলতেছে। তো আমার যখন এই পিসি থেকে আমার ল্যাপটপে ডাটা ট্রান্সফার করার দরকার পড়ে, তখন আমি এখানে এসএমবি শেয়ারটা ওপেন করে নেই। খুব সিম্পল ভাবে আমার পিসিতে তখন এসএমবির ওই ফোল্ডারের মধ্যে আমি রাখি, রাখলে অটোমেটিক্যালি এটা সিঙ্ক হয়ে যায়। তার মানে এসএমবিটা হচ্ছে ফাইল শেয়ারিং। ধরেন প্রিন্টারে আমার সবগুলা ডিভাইস কানেক্টেড রাখলে সবাই প্রিন্ট আউট করবে, তখন আমরা এসএমবি শেয়ারের মতো এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে থাকি। তো এইগুলা জানার কেন দরকার? এগুলো আমি জেনে কি করব? কারণ আমরা হ্যাকটাই করব এই জিনিসগুলো ধরে। আমরা সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করবই আসলে এই জিনিসগুলোকে ধরে। আমরা এতদিন যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন আইডিয়া নিয়ে আসছেন যে এসকিউএল ইনজেকশন করলেই আমার একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাওয়া যাচ্ছে, ওই আইডিয়াগুলো এখন টোটালি বাদ দেন। সাইবার সিকিউরিটি টার্মটা টোটালি ডিফারেন্ট। শুধুমাত্র ওয়েব নিয়ে পড়ে থাকলে সাইবার সিকিউরিটি টার্মটা আসলে পূর্ণতা পায় না। এটা পূর্ণতা পাইতে গেলে আপনাকে সব সার্ভিস, পোর্টস এবং প্রোটোকল, ওই ওয়েবসাইটটা কোন সার্ভারে রান করতেছে, ওই সার্ভারটা কিভাবে, আপনি যখন একটা সার্ভার ক্র্যাকডাউন করতে পারবেন, তখন আলটিমেটলি ওখানেই সেই সার্ভারের মধ্যেই আসলে ওয়েব ফাইলগুলো হোস্টেড আছে। তো আপনার টার্গেট থাকবে বড়। আপনার টার্গেট যদি এখনই ছোট টার্গেট নিয়ে আগান, তাহলে আপনার ওই ছোট, আমার হচ্ছে একটা ডায়লগ কোন যেন একটা সিনেমার ছিল, জিতের একটা মুভি ছিল, আম, সম্ভবত ওই যে গ্রাম থেকে আসে মুম্বাইয়ে, বলে মুম্বাই আমি রাজ করতে এসেছি, এই টাইপের কিছু ডায়লগ। তো ওখানে ও শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে সে বলে এটা যে লক্ষ্য যদি হয় তোমার 1 মাইলের, লক্ষ্য রাখো 100 মাইলের, এই টাইপের একটা, যে স্বপ্নটা বড় করে দেখা উচিত। যে আমি স্বপ্ন বড় করে দেখলে আপনি কাছাকাছি কোনো কিছু পাবো। তো ডিএসসিপি আপনারা অলরেডি পরিচিত। আপনাদের যে রাউটার আছে সেই রাউটারে ঢুকলে দেখবেন যে ডিএসসিপি প্রোটোকল ইউজ করতেছে। ডাইনামিক, খেয়াল নেই এটার ফুল ফর্ম। মানে এটা হচ্ছে ডাইনামিক্যালি আপনার আইপি অ্যাড্রেসটা স্ট্যাটিক আর ডিএসসিপি দুইটা টার্ম হয়। তো যেমন ধরেন আমার যদি নেটওয়ার্ক শেয়ারিং এ যাই, তাহলে দেখবেন যে আমার এটা স্ট্যাটিক করে দেওয়া, আমার এই ডিভাইসটা এই যে ম্যানুয়ালি আমি এখানে অ্যাসাইন করে দিছি, আমার এই এই আইপিটা অন্য কারোর অ্যাসাইন হবে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি ডিএসসিপি থাকে, ডিএসসিপি করা থাকলে তখন এটা অটোমেটিক্যালি অ্যাসাইন হবে। এখন এই ম্যানুয়াল করার পিছনে ঝামেলা কি? ম্যানুয়াল করলে ঝামেলাও যেমন আছে, উপকারও আছে। ধরুন আমার বাসায় অনেকগুলা গেস্ট চলে আসছে, তখন প্রত্যেকটা ডিভাইসে আমাকে আবার ম্যানুয়াল সেট আপ করতে হবে। ডিএসসিপি থাকলে এটা অটোমেটিক তার ইন্টেলিজেন্সি ইউজ করে সে হচ্ছে অ্যাসাইন করে দিবে। আহ, সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনার ডিভাইস একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে রাখছিল। এখন আপনি আপনার এই আইপি অ্যাড্রেস থেকে একটা মেশিন ক্র্যাক করতেছেন। তো তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আইপি অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন, কিন্তু আপনার কাছে রিভার্স কানেকশন আসতেছে না, তখন আবার নতুন আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে হয়। আর সুবিধা হচ্ছে ওই যে বললাম যে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হচ্ছে না। তো এই ছিল আসলে আহ, একটু অসুস্থ থাকার কারণে আমি হয়তো বা ফুল ডেলিভারি দিতে পারতেছি না। যদি কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে আমাকে আমাকে সাথে সাথে জানাতে পারেন। আচ্ছা, এই জায়গায় আহ, জি ভাই বলেন। এমআইটিএম, যে মিডল, ম্যান ইন দা মিডল, এটার আর কি টিসিপি তে কি এফেক্ট ফেলে আর কি, এটা নিয়ে যদি একটু বলতেন। ম্যান দ্য মিডল অ্যাটাক হচ্ছে আপনার শুধুমাত্র টিসিপি পোর্টে ফেলে না, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের শিকার হলে প্রত্যেকটা পোর্ট এবং প্রোটোকলই আপনার হচ্ছে ঝামেলায় পড়বে। যে প্রোটোকলে ইউজ করেন না কেন সেটাই আপনার ক্র্যাক হবে। এখন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক মানে হচ্ছে আপনি যখন একটা ডেটা রাউটারে ট্রান্সফার করতেছেন, আপনার পিসি থেকে তো রাউটারে যাচ্ছে প্রথমে, আপনার এবং এই রাউটারের মধ্যখানে একটা ডিভাইস সে রেডি করছে, একটা অ্যাটাক সে পরিচালনা করতেছে। এখন আপনার রাউটারের মাঝখানে যখন যাচ্ছে ডেটাটা, তখন আমি হচ্ছে এখানে ভিজুয়ালাইজ করি ম্যান ইন দ্য
ধরেন আমি এটা দিয়ে দেখাই। এই ইউজার যখন ডেটা ট্রান্সফার করতেছে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করতেছে, ধরেন ওই ওয়েব সার্ভারের কাছে আমি ডাটা পাঠাচ্ছি, তখন ডাটা পাঠানোর সময় এই যে এখানে কমিউনিকেশন চ্যানেলটা, এখান থেকে আমি ডাটা ট্রান্সফার করতেছি, ঠিক এখানেই সে হচ্ছে একটা অ্যাটাক পরিচালনা করতেছে। এখন কি হচ্ছে, এখান থেকে ডাটাটা এ কি বলছে জানেন, এ বলছে তোমার রাউটার হচ্ছে আমি, তোমার রাউটার হচ্ছে ওইটা না, তোমার রাউটার আমি। তো যেহেতু ও রাউটার, তখন আমার ডিভাইস কি করবে, রাউটারের কাছে ডাটা পাঠাবে। তো রাউটারের কাছে ডাটা পাঠাচ্ছে, এ সবকিছু ক্যাপচার করতেছে, ক্যাপচার করে ওর যেটা দরকার, ওকে যেটা পাঠানো দরকার সেটা এখানে ট্রান্সফার করতেছে। ধরেন কোনো ম্যালিশিয়াস কোড ট্রান্সফার করবে, তখন এ এখান থেকে ম্যালিশিয়াস কোডটা নিচ্ছে, নিয়ে আবার এর কাছে, যেহেতু এই রাউটার, এর কাছে ট্রান্সফার করতেছে, ট্রান্সফার করে আবার এই ডিভাইস ইয়েতে যাচ্ছে। এখন ও তো ট্রাস্টেড জায়গাতে google.com-এ সে ট্রান্সফার করছিল, কিন্তু এখানে নিয়ে গেছে github.com-এ। তো ও ম্যানিপুলেট করে এখানে ট্রান্সফার করতেছে, ও কিছু বোঝার আগে ও হ্যাক হয়ে যাচ্ছে, এরকম কিছু। যেমন আপনারা হচ্ছে যখন রেস্টুরেন্ট কোনো কিছুতে যান, তখন অনেক সময় দেখবেন ওপেন নেটওয়ার্কে ওখানে গিয়ে দেখবেন যে সাইন আপ করতে বলতেছে, সাইন আপ করছেন তো ধরা খাইছেন। এই টাইপের ব্যাপারগুলো হয়, যে মানে আপনার ডিভাইস এখান থেকে মিডিল ম্যান হিসাবে ক্যাপচার করা শুরু করবে। আচ্ছা, আরেকটা যে বিষয় নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, এটা নিয়ে আগামীকালকে আপনাদের বিস্তারিত ক্লাস হবে। আইপি কিভাবে অ্যাসাইন হয়, কিভাবে ইয়ে হয়, আমি জাস্ট ওএসআই নিয়ে আপনাদের কিছু ধারণা দিই। আচ্ছা, ওএসআই মানে হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন। ওপেন সিস্টেম ইন্টার কানেকশন আমরা যেমন দেখেন, আমাদের হচ্ছে যখন বাজারে যাই, আমরা বাজারে গিয়ে ধরেন বেগুন কেনা দরকার, তো আমি হচ্ছে কি বলি, 1 কেজি বেগুন দেন, আমি কিন্তু বলি না 1 লিটার বেগুন দেন। ঠিক সেরকম আমার যখন হচ্ছে আম, পানি কিনতে যাচ্ছি, তখন আমি সেম কাজ করতেছি, 1 কেজি বললেও আমাকে 1 লিটারের বোতলে দিবে, কিন্তু তারপর আমি বলতেছি 1 লিটার, কারণ ওইটার জন্য ওইটাই স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। তো আমাদের এইটা, যে আমরা হচ্ছে আহ, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কানেক্টেড হচ্ছি, এই সিস্টেমটা আসলে টোটাল ভার্চুয়াল কানেকশন। মানে এখানে আপনি ডেটা দিচ্ছেন, এই ডেটা কিন্তু আকাশে বাতাসে ইন্টারনেট, মানে নেটের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছে, ইন্টারনেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার মানে এই কানেকশনটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত ঘোরাফেরা করতেছে। তার মানে এই ডেটাটা কেউ যদি ক্যাপচার করে, তাহলে কিন্তু সে ওইটা রিড করতে পারতেছে বা রিড করার চান্স থাকে। যদিও ইনক্রিপ্টেড ডাটা থাকে, তো ইনক্রিপ্টেড ডাটা সে তো রিড করতে পারবে না। তো ঠিক সেরকম এই ভার্চুয়াল ডিভাইসগুলো একে অপরের সাথে কানেকশন এস্টাবলিশের জন্য একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে ওএসআই মডেল। পৃথিবীতে যত ডিভাইস আছে, যাদের ম্যাক আছে, যাদের আইপি আছে, তারা সবাই সব ডিভাইসই এই ওএসআই মডেল স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে রেডি করা হয়। তো এরা বানাইছে হচ্ছে এরা। তো এর হচ্ছে মেইনলি 7টা লেয়ার থাকে, 7টা লেয়ার। আমি এই লেয়ারগুলো মনে রাখি হচ্ছে এইভাবে: এপিএসটিএন ডিপি, এপিএসটিএন ডিপি, এইভাবে মনে রাখি। তো এখান থেকে হচ্ছে প্রথমটা অ্যাপ্লিকেশন লেয়ার, দেখেন এখানে একটু ঝামেলা, 1 2 3 4 এভাবে 7 নম্বর লেয়ার। 7 নম্বর লেয়ার হচ্ছে মানে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা আমার এই যে ব্রাউজার যেটা, সেটা বা মোবাইলের অ্যাপ্লিকেশন সেটা, সে আপনাকে গ্রাফিক্যাল ইন্টারফেস দিবে। এর মধ্যে কি কি থাকতে পারে, এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, টিএফটিপি, এগুলো থাকতে পারে, গ্রাফিক্যাল ইন্টারফেস দিবে। এরপরে আসে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে কি হবে, এটা হচ্ছে 6 নম্বর লেয়ার। এই যে আপনি এখান থেকে ডেটাটা ট্রান্সফার করতেছেন, এই ডেটাটা আসলে আমাদের পিসি বোঝে না, যেটা শুরু থেকে বলতেছি, যেটাই লিখতেছেন সেটা আমাদের পিসি বোঝে না, আমাদের পিসি বোঝে 0 আর 1। তো এই ডেটাটাকে কনভার্ট করা, কম্প্রেশন করা, কোড ট্রান্সলেশন করা, তারপরে হচ্ছে ইনক্রিপশন এবং ডিক্রিপশন করা। ইনক্রিপশন কখন হবে, ইনক্রিপশন হবে হচ্ছে যখন আমি এখান থেকে পাঠাচ্ছি, তখন ইনক্রিপ্টেড ডাটা পাঠাচ্ছি, যখন সার্ভারে, গুগলের সার্ভারে সে ইন করতেছে, কোয়েরি করতেছে, তখন ওখানে গিয়ে ডিক্রিপশন হচ্ছে। আবার গুগল যখন আমাকে ডাটাটা ট্রান্সফার করতেছে, ততক্ষণ পর্যন্ত ইনক্রিপশন থাকতেছে, যখন আমার ডিভাইসে ঢুকতেছে তখন সেটা ডিক্রিপ্ট হয়ে তারপরে ঢুকতেছে। তো এই ইনক্রিপশন এবং ডিক্রিপশন মানে প্রেজেন্টেশন লেয়ার, মানে প্রেজেন্ট করা, আমার সামনে যে ধরনের ডেটা সে প্রেজেন্ট করবে সেই ধরনের ডেটা।
সরি আমার সামনে না, এটা সার্ভার এবং আমার ডিভাইসের সামনে যেভাবে প্রেজেন্ট করবে সেই ডেটাটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে থাকে। তো প্রেজেন্টেশন লেয়ারে আমরা হচ্ছে মেইনলি ডাটাটা কনভার্ট করি, কম্প্রেস করি, ইনক্রিপশন করি, ডিক্রিপশন করি এবং কিছু কিছু ক্ষেত্রে ফরম্যাটও করি। যতটুকু ফরম্যাট করলে আমার সার্ভার বুঝতে পারবে সেইভাবে ফরম্যাটও করে নিয়ে যাই, এবং হ্যাকার বুঝতে পারবে না সেভাবে ফরম্যাটও করা হয়। তো এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কাজ। তার মানে আমি এখান থেকে এইচটিটিপি বা এইচটিটিপিএস দিয়ে কোনো রিকোয়েস্ট পাঠাইছি, সেই ডাটাটা দেখেন 7টা লেয়ারের মাধ্যমে কাজ হচ্ছে। প্রথম লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারে আমি সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে ডাটাটা কনভার্ট হলো কিসে, বাইনারি নাম্বারে। দেন হচ্ছে ডাটা কম্প্রেস হয়ে যাবে, সেই ডাটাটা একটা ফাইল আকারে বা বিভিন্ন বিভিন্ন প্যাকেট আকারে ভাগ হয়ে যাবে। তারপরে ক্যারেক্টার কোড ট্রান্সলেশন, প্রত্যেকটা প্যাকেটের জন্য আলাদা আলাদা হচ্ছে কোড সে রেডি করবে। তারপরে ডাটা কম্প্রেশন, না এটা বলছি অলরেডি, ইনক্রিপশন এবং ডিক্রিপশন, ইনক্রিপশন করবে এবং যখন এটা ফাইনালাইজ হবে তখন ডিক্রিপশন করবে, তারপরে এটা ফরম্যাটিং করবে। তারপরে আসে হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হচ্ছে এই যে আপনার যে এতটুকু পর্যন্ত যে সে যাচ্ছে, এত ডিস্টেন্সে পাড়ি দিচ্ছে, সেই ডাটা সার্ভার কোথায় আছে, হয়তোবা সিঙ্গাপুর, হয়তোবা ইউএসএ তে, এতটুকু পথ সে পাড়ি দিচ্ছে। এই পাড়ি দেওয়ার জন্য এই ডেটাটাকে ম্যানেজ করার জন্য কিছু, এখন আপনি ফরম্যাটিং করলেন, সবকিছু করলেন, কিন্তু ডেটা ম্যানেজ করতে পারতেছেন না। এই ডেটা ম্যানেজ করার জন্য সেশন লেয়ার আসে। এখানে সার্ভারের সাথে আপনার সেশন এস্টাবলিশ করা, যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশিং থাকবে ততক্ষণ পর্যন্ত ম্যানেজ করা, ম্যানেজ করার পরে যখন সার্ভারের কাছে এটা চলে যাবে তখন এটা টার্মিনেট করে দেওয়া। টার্মিনেট করে দেওয়া মানে ওই যে ডেটাটা, সেই ডেটাটা আর নাই, তার মানে সার্ভার আপনাকে আবার যখন ডাটা পাঠাবে তখন সার্ভার আবার এখানে সেশন এস্টাবলিশ করবে, আপনার কানেকশনের সাথে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস বাইন্ড করে দিবে, সেশন এস্টাবলিশ করবে। এইটা ইন দ্য মিন টাইম এটা হচ্ছে ম্যানেজ হবে, এবং আপনার ডিভাইসে যখন ঢুকবে তখন এটা সাথে সাথে টার্মিনেট হবে। এটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট লেয়ারে দুই ধরনের লেয়ার থাকে, দুই ধরনের টাইপ থাকে, একটা হচ্ছে কানেকশন লেস, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন লেস কোনটা, যেটা হচ্ছে ইউডিপি। এখন এখানে কোনো ধরনের কানেকশন থাকে না, আমরা প্রিভিয়াস এক্সাম্পল থেকে দেখছি আপনার সরাসরি ডাটা ট্রান্সফার হয়, কোনো ধরনের কানেকশন এখানে থাকে না। কানেকশন ওরিয়েন্টেড মানে হচ্ছে টিসিপি, যেখানে হচ্ছে আপনার কানেকশনটা দরকার পড়ে, 3টা হ্যান্ডশেকের মাধ্যমে যাইতে হয়। তারপরে আসে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে থাকে আইপি অ্যাড্রেস, দেখেন এই সব কিছুই করলো, তারপরে আপনার ভার্চুয়াল অ্যাড্রেসে আসবে, তারপরে ডাটা লিঙ্ক লেয়ার যেটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসে আসবে, তারপরে হচ্ছে কেবল সুইচিং, রাউটার, এইগুলা হচ্ছে ফিজিক্যাল, তারপরে কেবল তার যেটা ইথারনেট কেবল সেটা হচ্ছে তার, এটাতে আসবে। এখন যদি আমরা 1 নাম্বার থেকে চিন্তা করি, আমি কোনো ডাটা দেওয়ার সাথে সাথে হচ্ছে সেটা তার দিয়ে চলে যাবে, ম্যাক বাইন্ড করবে, তারপরে আইপি বাইন্ড করবে, তারপরে একটা প্রোটোকল ধরবে, প্রোটোকল ধরার পরে সেই প্রোটোকলের মাধ্যমে সেশন ম্যানেজ করবে, ম্যানেজ করার পরে সেই সেশন গুলাকে হচ্ছে ফরম্যাটিং করবে, ডাটা কনভার্ট করবে, তারপরে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে আসবে, আমার অ্যাপ্লিকেশনে এটা শো করবে। তো এটা হচ্ছে খুবই সিম্পল ভাবে যতটুকু বলা যায় ততটুকু বললাম। এটা খুবই সিম্পল কিছু কথা। ওএসআই মডেল নিয়ে যদি আপনি পড়াশোনা করেন এটা 1 মাসেও শেষ হবে না। ওএসআই মডেল নিয়ে যদি কথা বলি আজকে রাত পার হয়ে যাবে। জাস্ট সিম্পলি একটু বোঝার চেষ্টা করলাম যে আমরা আসলে কোন লেয়ারে কাজ করতে পারি। আমাদের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে প্রত্যেকটা লেয়ারেই কাজ করতে হয়। এখন ধরেন আমাদের সাইবার সিকিউরিটিতে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং যে যত ভালো করতে পারে সে তত ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। এখন ধরেন আম, আম, একজন সিনিয়র পারসন, ধরেন ডিপার্টমেন্টে একজন সিনিয়র পারসন আর আমি জুনিয়র পারসন, তার সাথে আমি অনেক অনেক ভালো টেকনিক্যাল পারসন, তার সাথে আমি অনেক ভালো এক্সপ্লয়েট করতে পারি, ইনাম করতে পারি, ভালনারেবিলিটি অ্যানালাইসিস করতে পারি, তার সাথে সবকিছুতে আমি ভালো। তাহলে সে কেন আমার সিনিয়র? জাস্ট এক্সপিরিয়েন্স। সে জানে কোন জায়গায় প্রবলেম হলে কি করতে হয়, সে এতটুকু জানে। সে টেকনিক্যাল পারসন না হলেও সে এতটুকু পর্যন্ত জানে। আর এই জানাটাই আপনাকে ভালো মতো গাইড করতে পারে। এই জন্যই সিনিয়র, এবং দেখবেন যে ও ব্যাটা সারাদিন বৈশা বৈশা গেম খেলতেছে,
মিটিং করতেছে, আর কোনো কাজ নেই, সে টেকনিক্যাল কোনো কিছু করতেছে না, কিন্তু সে এই যে এতদিন পর্যন্ত চাকরি করার সুবাদে সে জানে কোন লেয়ারে কি ধরনের সমস্যা হইতে পারে এবং সেটা কিভাবে ম্যানেজ করতে হয়। ঠিক এই কারণেই সে আপনার উপরে বসে আছে, বা আহ, আপনার আমাদের যারা ম্যানেজার বা ম্যানেজমেন্ট লেভেলে থাকে, তারা এই কারণে ওই জায়গাগুলোতে বসে থাকে। তো এই জায়গায় ট্রাবল শুটিংটা কিভাবে হইতে পারে, ধরেন আপনি এক জায়গায় পেন টেস্টিং করতে গেছেন, পেন টেস্টিং করতে গিয়ে এখন আপনি পেন টেস্টিং করতেছেন, ডাটা ট্রান্সফার হচ্ছে না। এখন ডাটা ট্রান্সফারটা আপনি দেখলেন যে এইচটিটিপি নেটওয়ার্কিং সব ঠিক করতেছেন, কিন্তু আসলে সমস্যা হচ্ছে কেবলে বা সুইচিং এ, তাহলে কিন্তু ট্রাবল শুট করতে পারবেন না। একটা এক্সাম্পল দেই, ধরেন আহ, একটা জাহাজ সমুদ্রের মধ্যে হঠাৎ করে নষ্ট হয়েছে, ইঞ্জিনিয়াররা আইসা সব ইঞ্জিনিয়ারিং প্রসেস দিয়ে ওইটাকে ফিক্স করতে পারতেছে না, কোনোভাবেই ফিক্স হচ্ছে না। ফাইনালি জাহাজের মধ্যে একজন লোক ছিল, যে এই জাহাজ মেরামতের কাজ টাজ করে অনেক আগে থেকে, সে কোনো সার্টিফাইড ইঞ্জিনিয়ার না। সে এসে পাইপে 2টা বাড়ি দিল, বাড়ি দেওয়ার পরে জাহাজ ঠিক হলো। এখন ঝামেলা হচ্ছে পেমেন্ট নিয়ে, ঝামেলা হচ্ছে পেমেন্ট নিয়ে। এখন জিজ্ঞেস করলো তাহলে তোমাকে কত পেমেন্ট করব, ও বলছে যে আমাকে পেমেন্ট করতে হলে ধরেন কথার কথা $1000 আমাকে পেমেন্ট করতে হবে। তো বলতেছে কি বলো $1000, তোমারে হচ্ছে তুমি জাস্ট এসে পাইবে 2টা বাড়ি দিলা আর ঠিক হইলো, এই জন্য তুমি 2টা বাড়ি দেওয়ার জন্য তুমি $1000 চার্জ করতেছো। তখন সে বলছে যে এটাই হচ্ছে আহ অভিজ্ঞতা আর পড়াশোনার মধ্যে ডিফারেন্স। সেটা হচ্ছে আপনারা এতক্ষণ ধরে চেষ্টা করলেন, আপনারা কোনোভাবে করতে পারলেন না, আমার এই 2টা বাড়ি কোথায় দিতে হবে এটাও আপনারা বুঝতে পারবেন না, এই 2টা বাড়ি আপনি দিলে এই 2টা বাড়িতে ঠিক হবে না। এটাই জাস্ট অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মূল্য হচ্ছে $1000। তো এটা বলার কারণ হচ্ছে আহ, আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে না জানেন, তাহলে আপনি জানবেন না আসলে আপনি কোন লেয়ারে কাজ করতেছেন এবং কোন লেয়ারে কাজ করলে জিনিসটা ট্রাবল শুট হবে, জিনিসটা আরেকটু ইফেক্টিভ হবে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। যার কারণে এইটা নিয়ে স্টাডি করা খুব ইম্পর্টেন্ট। আপনি নেটওয়ার্কিং সেক্টরে যান, আইটি সেক্টরে যান, বা যেখানেই যান, এই টপিকটা আপনার সব ক্ষেত্রেই লাগবে এবং ইন্টারভিউ বোর্ডেও আপনার লাগবে। একটা মজার ঘটনা বলি, আমি আগের দিন এই বিষয়ে ক্লাস নিছি, আজ থেকে 7-8 মাস আগে এই বিষয়ের উপরে ক্লাস নিছি। আমি ইন্টারভিউ দিচ্ছি হচ্ছে একটা আরব আমিরাতের একটা ইয়ার সাথে, হায়ারিং ম্যানেজারের সাথে। তো ওনার সব কোশ্চেন, আমি প্রায় 1 ঘন্টার একটা ইন্টারভিউ সেশন ছিল, এবং লাস্ট কোশ্চেন ছিল, আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম ওয়েসে নিয়ে কখন কোশ্চেন করবে, এবং লাস্ট তার যে কোশ্চেন ছিল, তুমি ওকে ওয়াইসআই মডেল সম্পর্কে জানো কিনা, এবং ফরচুনেট আর আনফরচুনেট আমি বলছি হ্যাঁ আমি জানি, বলছে বলো, আমি বলতে পারি নাই। তখন তাকে আমি বলছি যে আমি জানি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি কি ভাবে কাজ করে এইটা আমি জানি, এটার নামটা ধরে ধরে আমি বলতে পারবো না। দেন আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি ওইটাই বলো। তখন আমার নোট করা ছিল, আমি জাস্ট নোটটা কোনো মতে ওপেন করছি, ওপেন করে নিয়ে তখন আমি হচ্ছে আর নামগুলো বলি নাই, জাস্ট এই লাইনগুলো আমি বলে গেছি যে এইভাবে 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 লেয়ার ফলো। অথচ আগের দিন কিন্তু আমি এটা ক্লাস নিছি। তার মানে ইন্টারভিউ বোর্ডে আপনি যে কোনো সিচুয়েশনে পড়তে পারেন, যে কোনো কিছুতে পড়তে পারেন, সেই সময় আমার মেমোরি কাজ নাও করতে পারে। এই জন্য আমরা হচ্ছে নোট টেকিং এ একটু গুরুত্বটা বেশি দেব। বিশেষ করে প্রিমিয়াম ব্যাচে যারা আসছেন, তাদের জন্য নোট টেকিং মাস্ট। আপনাদের নেক্সট সেশন শেষ হওয়ার পরে 6 নম্বর ক্লাস থেকে আমরা নোট রিভিউ করা শুরু করব। আপনাদের ক্লাস 3 দিন হলেও আপনাদের ক্লাস 3 দিন থাকবে না, আপনাদের ক্লাস থাকবে 5 দিন বা 6 দিন। আপনাদের 1 দিন বা 2 দিন রেস্ট থাকবে, সেই রেস্টের মধ্যে আপনাদের এই জিনিসটা এই বাকি যে 2 দিন এক্সট্রা ইয়ে থাকবে, এই সময়ের মধ্যে আপনাদের সব ক্লাস ধরে ধরে কভার করে নেওয়া হবে। সো আপনাদের দায়িত্বটা হচ্ছে শুধুমাত্র 3 দিনে থাকবে না, তখন হচ্ছে 6 দিন এরকম ক্লাস নিয়ে চলে যাব, এরকম কোনো ঘটনা ঘটবে না সেখানে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কিছু ইমেজ আমি অ্যাড করে রাখছি, যেমন অ্যাপ্লিকেশন লেয়ার, সেশন লেয়ার। এই যে 3টা লেয়ার, প্রথম 3টা লেয়ার, এই 3টা লেয়ারকে বলা হয় হচ্ছে আপার লেয়ার।
এই ৩টা লেয়ারকে বলা হয় আপার লেয়ার। আর এই ৪টা লেয়ারকে বলা হয় লোয়ার লেয়ার। এখানে কি, কি থাকতে পারে তার একটা গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন লেয়ারে নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন, HTTP, প্রেজেন্টেশন লেয়ারে ডাটা রিপ্রেজেন্টেশন এন্ড এনক্রিপশন, জেপিজি, এমপিজি থাকতে পারে সেশন লেয়ারে। এগুলো গুগল সার্চ করলে ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস আসলে কিভাবে কাজ করে এই ব্যাপারটা। আমি এটাতে খুব বেশি এক্সপার্ট না, আমি নিজে কোনো মতে বুঝি, কিন্তু আসলে বুঝাইতে গেলে আমি নড়বড়ে হয়ে যাই। তো এই জিনিসটা আপনাদের আগামীকালকে টোটালি ক্লাস হবে যে এইটা কিভাবে কাজ করে, পাবলিক আইপি কি, প্রাইভেট আইপি কি, IPv4 কি, 6 কি, এটা টোটালি লুপব্যাক অ্যাড্রেস কি, কেন হচ্ছে IPv4 লিমিটেড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। ইনশাল্লাহ এই বিষয়ে যিনি এক্সপার্ট তিনি ক্লাসটা নেবেন। তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই, খুবই শর্ট ক্লাস, কিন্তু অসুস্থ থাকার কারণে আর কি শর্ট না, এটাতে আরো ব্রিফ করে করে আমি পড়াই নরমালি, কিন্তু আমি একটু শর্টে ব্রিফ করলাম। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনাদের, আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা স্বপ্ন ভাই, আপনি রেকর্ডিংটা অফ করে দেন, রেকর্ডিং অফ করে এটা আপলোডেও লাগাই দেন। আচ্ছা আপলোড সকালে দেবেন কেন? ঠিক আছে, আচ্ছা, এতক্ষণের টপিকের মধ্যে আপনাদের কারো কোনো